হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব দ্য ট্রিক অফ লাভ অ্যান্ড লাইফ ড্রামার পার্ট 1। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। ড্রামার শুরুতে আমরা দেখি এক হোটেলের ম্যানেজারকে কেউ ফোন করে এটা জানায় যে তাদের হোটেলে একটা সুপার ভিআইপি গেস্ট আসছে। আর এটা শোনার পর হোটেলের ম্যানেজার সহ অন্যান্য ওয়ার্কাররা প্যানিক হয়ে পড়ে। এরপরই এন্ট্রি হয় আমাদের হিরো সেনের, যে একজন অনেক বড় কোম্পানির সিও, আর এর সাথে সে অনেক রিচ ফ্যামিলিতেও বিলং করে। আর তাকে দেখেই এটা বোঝা যাচ্ছে যে সে তো সবসময়ের জন্য ফুলফিল অ্যাটিটিউড নিয়েই থাকে, আর এই কারণেই সে কারোর সাথে ঠিকভাবে কথাও বলে না। অন্যদিকে আমরা আরেক পার্সনকে দেখতে পাই যার নাম বেই। সেও একটা নামকরা কোম্পানির সিও, কিন্তু তার একটা প্রবলেম আছে। সে অল টাইমই ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর সে নিজের সব কাজই তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করায়। আর তার অ্যাসিস্ট্যান্টের নাম লি, আর ইনি হচ্ছেন আমাদের ড্রামার ফিমেল লিড। লি খুবই ট্যালেন্টেড একটা মেয়ে, বাট কিছু রিজনের জন্য তাকে সিক্রেটলি কাজ করতে হয়। বেই তো অ্যাজ এ সিও হিসেবেই বিহেভ করে, কিন্তু সে ভিতরে ভিতরে লি এর অর্ডারই মেনে চলে। বেই এর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। লি তাকে সব বুঝিয়ে দেয় যে সে কিভাবে গেট আপ নেবে আর সবার সাথে কিভাবে কথা বলবে। বেই যখন তার এক ইনভেস্টরের সাথে কথা বলছিল তখন লি এর একটা ফোন আসে। এরপরই লি ইনফরমেশন ডেস্কে যায় কফি নেওয়ার জন্য। তখন সেং আর লি একে অপরকে ক্রস করে, কিন্তু কেউই কাউকে দেখতে পায় না। একটু পরই লি এর কাছে ফোন আসে যে মিটিং রুমে কিছু একটা ঝামেলা হয়ে গেছে। লি তাড়াতাড়ি মিটিং রুমে আসে। তখন বেই বলে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এই মনস্টারটাই সে সবকিছু গন্ডগোল করে দিয়েছে। লি দেখে বেই যাকে মনস্টার বলছে সেটা সেং। লি তো ভয়ে ভেতরে আসতে চাইছিল না, কিন্তু বেই তাকে জোর করে ভেতরে নিয়ে আসে। লি বেচারি ভয়ে ভয়ে সেং এর সামনে বসে থাকে, আর তাদের কফি যে ইনফরমেশন ডেস্কে চেঞ্জ হয়ে গেছিল এটা তারা এখনই খেয়াল করে। লি কোনো রকম মিটিংটা শেষ করে, আর বেই তো গিয়ে টয়লেটে লুকিয়ে পড়ে। লি তাকে ফোন করে বাইরে আসতে বলে। বেই বলে আমাদের কোম্পানির গ্রাফ যে ডাউন হয়ে গেছে এটা সেং সবার সামনে বলে দিয়েছে, আর আমি কিছুই করতে পারিনি। আর এখন সে নিজের সব জিনিসপত্র প্যাক করে চলে যায়। আর যাওয়ার আগে লিকে বলে তুমি প্লিজ এসব কিছু সামলাও, আমি আর এত চাপ নিতে পারছি না। এরপর লি বেচারি তো ভাবতে থাকে সে সেংকে কেন এত ভয় পাচ্ছে, আর সে তার সাথে কিভাবে কানেক্টেড। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যে সেং লি এর কলেজ টাইমের প্রফেসর ছিল। লি কোনো কারণে এক্সামে ফেল করেছিল, আর এ কারণেই সেং তাকে পরবর্তীতে আর এক্সাম দিতে দেয়নি। প্রেজেন্টলি এসব ভেবে বোরিং ফিল করে, আর সে তার মনকে হালকা করার জন্য তার ফ্রেন্ড জিং এর কাছে কল করে। জিং তাকে বলে তুমি একটা কাজ করো, তুমি পুলিশকে কিছু টাকা ঘুষ দিয়ে সেংকে কিছুদিনের জন্য জেলে ঢুকিয়ে দাও, আর তোমাদের সব ইনভেস্টমেন্ট করা হয়ে গেলে তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসো। কিন্তু লি এর কাছে এই আইডিয়াটা ভালো লাগে না। এরপর লি নিচে তার গাড়ি পার্ক করতে যায়, আর সে দেখে সেং গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে, আর লি তখন তাকে ফলো করতে শুরু করে। কিছু রাস্তা যাওয়ার পর সেং এর কাছে মনে হয় কেউ তাকে ফলো করছে, তাই সে গাড়ি থেকে নেমে লিয়ের দিকে আসতে থাকে। কিন্তু অর্ধেক পথ যাওয়ার পরই সে আবারও গাড়িতে ফিরে আসে, আর সে লিকে দেখতে পেয়েছিল কিনা সেটা তো আমরা পরবর্তী পার্টগুলোতেই জানতে পারবো। সে যখনই তার গাড়িতে এসে বসে একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লি তাড়াতাড়ি এসে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে বেই তো একটা রেস্টুরেন্টে মজা করে ডিনার করছিল। সে তখন তার এক্স গার্লফ্রেন্ডকে এসএমএস করে, কিন্তু সৌভাগ্যক্রমে তার এক্স গার্লফ্রেন্ড তার পাশ দিয়েই নিজের বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছিল। তখন বেই এর এক্স গার্লফ্রেন্ড নিজের বর্তমান বয়ফ্রেন্ডের কাছে বেইয়ের নামে বদনাম করতে থাকে, আর এটা শুনে বেই অনেক রেগে যায় আর তার বয়ফ্রেন্ডের সাথে ফাইট করতে শুরু করে। অন্যদিকে লি ডক্টরকে সেং এর বর্তমান অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করে। ডক্টর বলে তার তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে সে ব্রেইনে অনেক আঘাত পেয়েছে, আর সে কতটা আঘাত পেয়েছে সেটা তার জ্ঞান ফেরার পরই বোঝা যাবে। এরপর লি তো সেং এর খেয়াল রাখতে রাখতে তার পাশে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে সেং এর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু এখানে টুইস্ট এটা যে সেং এর জ্ঞান ফিরলেও সে তার মেমোরি হারিয়ে ফেলেছে। তার তো নিজের নামটাও মনে নেই। সে লিয়ের কাছে তার নাম জিজ্ঞাসা করে। তখন লিয়ের মাথায় একটা আইডিয়া আসে। লি তো শুধুমাত্র তার কোম্পানিকেই ইমপ্রুভ করতে চাই। সে সেংকে তার আসল নামই বলে দেয়। সেং বলে তুমি কে? লি বলে আমি তোমার ওয়াইফ, এজন্যই তো এখানে তোমার খেয়াল রাখছি।
মেমোরি লস হওয়ার কারণে বেচারি সেংকে তো লিয়ের কথাই বিশ্বাস করতে হয়। এদিকে সেংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে সেংয়ের রুমে গিয়ে মনে করে সেং তাকে 2টা সিরকুট দিয়ে বলেছিল যদি সে কখনো তাকে খুঁজে না পায় তাহলে সে যেন আশেপাশের হসপিটাল চেক করে আর পুলিশে ইনফর্ম করে। আর এখান থেকে আমরা জানতে পারি সেংয়ের একজন বিজনেস পার্টনার আছে যার নাম মুহাও, যে কোম্পানির ফান্ড থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে। সেং সেটা বুঝতে পেরে তাকে অনেকবার ওয়ার্নিংও দিয়েছে, কিন্তু মুহাও তার কোনো কথাই শুনেনি। আর এটা নিয়ে মূলত তাদের ভেতর একটা ঝামেলা লেগে আছে। আর সেংয়ের এই অ্যাক্সিডেন্টের পেছনে মুহাও রেসপন্সিবল কিনা সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। এরপর লিয়ের কাছে পুলিশ আসে ইনভেস্টিগেশন করার জন্য, আর এর জন্য লিকে পুলিশ স্টেশন যেতে হয়। পুলিশ অফিসার লিকে সিসিটিভি ফুটেজ দেখার জন্য বলে। আর এদিকে বেই আর তার গার্লফ্রেন্ডকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ বেই ওই ছেলেটার সাথে ফাইট করেছিল। পুলিশ তো এখানে তাদের ফাইট থামানোর জন্যই নিয়ে এসেছিল, কিন্তু তারা আবারও এখানে ফাইট করতে শুরু করে। আর তারা যখন ফাইট করছিল সেখানে লি আসে, আর লিকে দেখে বেই লিয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ সেভাবে লি হয়তো এবার তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু লি পুলিশ অফিসারের সাথে মিলে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার বদলে এটা বলে যে তোমরা বন্ধু হয়ে যাও। আর তাদের কাছে বন্ধু হওয়াটাই যেন পানিশমেন্ট পাওয়ার থেকেও অনেক কঠিন ছিল। নেক্সট সিনে আমরা ওই ট্রাক ড্রাইভারকে দেখি যে সেং এর অ্যাক্সিডেন্ট করেছিল, আর তার কাছে এক পার্সন আসে যাকে কেউ পাঠিয়েছিল। ওই পার্সনটা ট্রাক ড্রাইভারকে তার রুমে ব্লাস্ট করে মেরে দেয়। অন্যদিকে সেং এর তো বেহাল দশা, তার হাত ভেঙে যাওয়ায় সে নিজের কাজগুলোও ঠিকভাবে করতে পারছিল না। আর এসব দেখে লি হাসছিল। লি তখন তার কলেজ লাইফের কথা মনে করে, যেখানে তার মায়ের খেয়াল রাখার কারণে সে ঠিকভাবে পড়াশোনা করতে পারতো না, আর এ কারণে সে এক্সামে ফেল করেছিল। আর সে ওই টাইমে সেংকে এটা অনেক বোঝানোর ট্রাইও করেছিল, কিন্তু সেং তো সেটা বুঝতেই চায় না, আর তাকে দ্বিতীয়বার পরীক্ষাও দিতে দেয় না। আর এ কারণে সে এখন বস হতে পারছে না, আর তাকে অন্যের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হচ্ছে। আর সেং এর প্রতি এই রাগ তো লি এর ভিতর এখনো কাজ করে। প্রেজেন্টে সেং লিকে বলে আমি যখন প্রফেসর ছিলাম তখন আমার আচরণ কেমন ছিল। লি বলে তোমার আচরণ তো সবার সাথে ভালোই ছিল, তবে আমার প্রতি আরো বেশি কিউট ছিল, কারণ আমি তো তোমার ওয়াইফ, তাই না? তারা যখন কথা বলছিল বেইলিকে ফোন করে। লি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। এতে পাশের এক পেশেন্ট বিরক্ত হয়ে বলে নিজের হাজবেন্ডের সামনে অন্য পুরুষের সাথে কথা বলাটা কি আজকাল ট্রেন্ডে চলছে নাকি? এটা শুনে লি সেংকে বলে আসলে সে আমার বস আর আমার ছোট ভাইয়ের মতো, এজন্য তো আমাকে তার সাথে কথা বলতেই হবে। সেং বলে তোমার জব করার কি দরকার, তুমি জবটা ছেড়ে কেন দিচ্ছ না? লি বলে তাহলে আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট কে করবে? সেং বলে আমি করব। এটা শুনে লি আনকমফোর্টেবল হয়ে চলে যায়। সে নিচে বিল দেওয়ার জন্য যাচ্ছিল। লি ভাবে এখন সেং অনেকটা সুস্থ হয়ে গেছে, এজন্য সে কালকেই সেংকে বাসে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন আমরা ওই ব্যাড পার্সনকে দেখি যে ট্রাক ড্রাইভারকে মেরেছিল। ওই ব্যাড পার্সনটা সেংকে খুঁজতে খুঁজতে এই হসপিটালেও চলে এসেছে। লিয়ের সাথে ওই ব্যাড পার্সনের দেখা হয়। লিয়ের কাছে মানুষটাকে একটু সন্দেহজনক মনে হয়, কিন্তু সে ব্যাপারটা সিরিয়াসভাবে নেয় না। এরপরে লি দেখে এক স্থানে অনেক মানুষের ভিড়। তারা বলছে সেং এর কেবিনে এক পেশেন্ট গুরুতর আহত হয়েছে। এটা শুনে লি তাড়াতাড়ি সেং এর কাছে যাচ্ছিল, কিন্তু লিফটেই ওই পেশেন্টের সাথে তার দেখা হয় যে সত্যি অনেক আহত ছিল। এরপর লি সেংকে খুঁজতে থাকে, আর সে তাকে খুঁজে পেয়েও যায়। লি বলে তুমি কোথায় গেছিলে, আর তোমার পাশের ওই পেশেন্ট কিভাবে আহত হলো? সেং বলে ওই পেশেন্টের গরম লাগছিল, সেজন্য আমরা বেড চেঞ্জ করেছিলাম, আর এখন আমি ওয়াশরুম থেকে এসে দেখি তার এই অবস্থা। লি তখন শিওর হয়ে যায় যে ওই ব্যাড পার্সনটা সেংকে হত্যা করতে এখানে এসেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আর সেংকে ছেড়ে যাবে না, আর কালকে তারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে নিবে। লি হোটেলে ফোন করে বলে সেং এর সব জিনিসপত্র তার রুমে শিফট করে দিতে, কারণ তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এটা শুনে হোটেলের স্টাফরা তাদের রুমটা হানিমুনের মতো করে রোমান্টিক জিনিস দিয়ে ডেকোরেট করে দেয়। আর এদিকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ায় সেংকে তো তার কাপড় চেঞ্জ করতে হবে, কিন্তু তার হাত ভেঙে যাওয়ায় সেটা সে করতে পারছিল না। এজন্য লি তাকে হেল্প করে, আর হেল্প করার সময় তারা দুজন একটু ক্লোজ হয়ে যায়। সেং বলে আমার তো এটা মনে নেই যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে অনেক ভালোবাসো। এটা শুনে লি লজ্জা পেয়ে তাড়াতাড়ি তার কাপড় চেঞ্জ করতে থাকে, আর সেং তো রোমান্টিক ডায়লগ দিতেই থাকে। সেং এর অ্যাসিস্ট্যান্ট যখন তাকে খুঁজছিল তখন ওই ব্যাড পার্সনের সাথে তার ধাক্কা লাগে। অ্যাসিস্ট্যান্ট ওই পার্সনটাকে সেংকে খুঁজতে হেল্প করার জন্য বলে, তখন ওই পার্সনটা তাকে পাঞ্চ মেরে অজ্ঞান করে দেয়। নেক্সট ডে যখন অ্যাসিস্ট্যান্টের জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এরপর সে সেং এর দেওয়া 2 নম্বর সিরকুটটা খুলে দেখে, আর সেখানে যা কিছু লেখা ছিল সেটা করার সাহস তো তার নেই, কিন্তু এরপরও নিজের জবটা টিকিয়ে রাখতে তাকে তো সেটা করতেই হবে। এরপর লি তার পার্সোনাল কারে করে সেংকে হোটেলে নিয়ে যায়।
সিং লি এর কাছে তার ফোন চাইলে লি বলে, তোমার ফোন পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে গেছে, কিছুদিন পরই তোমার ফোনটা তুমি পেয়ে যাবে। আর এখানেই এই পার্টটি শেষ করছি। আল্লাহ হাফিজ।